সালটা 2041। ভবিষ্যতের বিশ্ব যেখানে অপরাধ অনেক বেড়েছে, আর এর কারণ হচ্ছে মানুষের মধ্যে ক্রমবর্ধমান পার্থক্য। যেখানে অনেক মানুষের খাওয়ার কিছু নেই, সেখানে কিছু মানুষ একটি বিশাল উচ্চ প্রযুক্তির জীবনযাপন করছে। এই মতভেদের অবসান ঘটাতে কিছু বিদ্রোহী খারাপ মানুষ ধনী মানুষদের যারা নির্দোষ তাদেরকে হত্যা করতে থাকে। অর্ধেকেরও বেশি নিরপরাধ মানুষের মৃত্যু দেখে মার্কিন সরকার অপ্রাকৃতিক মৃত্যুর দ্বারা মারা যাওয়া লোকদের জন্য তথাকথিত পুনরুদ্ধার প্রযুক্তি ব্যবহার করা শুরু করে, যার সাহায্যে মৃত নিরপরাধ মানুষকে জীবিত করা যায়। কিন্তু এখানেও একটা সমস্যা আছে, কারণ যারা মারা গিয়েছে তাদের স্মৃতি পুনরুদ্ধার করা এবং জীবিত হওয়া কঠিন। তাই আজ সবাইকে একটি বিশেষ ডিভাইস পরানো হয়, যার কারণে একজন ব্যক্তির সমস্ত স্মৃতি সেই ডিভাইসে সংরক্ষিত থাকে এবং এই ডিভাইসটি প্রতি 48 ঘন্টা পর পর সক্রিয় করা প্রয়োজন। যাই হোক, দৃশ্যটি কেটে যায় এবং আমরা এমা নামে একজন পুলিশ অফিসারকে দেখতে পাই। সে একটি বিল্ডিং এর বাইরে দাঁড়িয়ে বিল্ডিংটি স্ক্যান করছিল, কারণ সে নিশ্চিত ছিল যে কেউ ভিতরে রয়েছে। যেই ভিতরে ছিল সে একটি ঘরের দেয়াল ঢেকে রেখেছিল, যার কারণে এমার সমস্ত স্ক্যানার ব্লক করা হয়েছিল। এমা পুলিশ স্টেশনে এই অবরুদ্ধ স্ক্যানারের সম্পর্কে বলে, তাই সে উত্তর পায় যে পুলিশ এ বিষয়ে আগেই কিছুই জানত না। এসব কথাবার্তা চলাকালীনই হঠাৎ বন্দুক থেকে গুলি মারার শব্দ শুনতে পায় এমা, যা স্পষ্ট ছিল যে একজন অপরাধী ভবনের ভিতরে কোনো মানুষকে হত্যা করছে। ওই ব্যক্তিকে বাঁচাতে সে সঙ্গে সঙ্গে ভবনের ভেতরে ছুটে যায়, যদিও তার দল তাকে ভিতরে না যাওয়ার জন্য সতর্ক করছিল। কিন্তু এমা কারো কথা না শুনে একটি ঘরে প্রবেশ করে। এটি সেই একই ঘর যার স্ক্যানার একটি শিল্ড দিয়ে ব্লক করা হয়েছিল, আর বিদ্রোহী অর্থাৎ যে তাদের সবাইকে হত্যা করেছিল সে এখান থেকে পালানোর চেষ্টা করছিল। এমা এবং বিদ্রোহী উভয় জানত যে বাইরে থেকে পালানোর কোনো উপায় নেই, এই ব্যক্তি ওখানেই আত্মহত্যা করবে। মারা যাওয়ার আগে এমা তাকে জিজ্ঞেস করে যে তার পুনরুদ্ধার পয়েন্ট কোথায়। তখন সে বলে তার মেমোরি কোনোভাবেই সংরক্ষণ হচ্ছে না। একথা বলতেই সে ওখান থেকে নিচে লাফ দিয়ে মারা যায়, আর এমা পেছন থেকে তার শরীরের দিকে তাকিয়ে থাকে। যাই হোক, এই দৃশ্যে দেখানো হয় সে তার বাড়িতে এসেছে, সে পিয়ানো বাজাচ্ছিল। তারপর তার স্বামী এসে তাকে বলল, আমি পুরো কন্ট্রাক্ট আগেই রেকর্ড করে ফেলেছি। এমা তার সাথে কথা বলছিল, হঠাৎ করেই সে গায়েব হয়ে যায় এবং এখানে আমরা বুঝতে পারি যে এমার স্বামী শুধু একটি হলোগ্রাম ছিল। আসলে এমার স্বামী অনেক আগেই মারা গিয়েছে, আর যখনই তার স্বামীর কথা মনে পড়ত তখনই সে এই হলোগ্রাম জ্বালিয়ে দিত। এখন তাকে কাজে যেতে হবে, তাই সে তার কানে একটি ডিভাইস লাগায় এবং ওখান থেকে চলে যায়। এই ডিভাইসে তার স্মৃতি রেকর্ড করা হচ্ছে। এমা যখন কাজ করতে যাচ্ছিল তখন সে ভিডিওতে পাওয়া খবর থেকে জানতে পারল যে সমস্ত লোককে খুন করা হচ্ছে। তার পিছনে রিভার অফ লাইফ নামে একটি গ্যাং রয়েছে। তারা কৃত্রিমভাবে মানুষকে জীবিত করার বিরুদ্ধে, অর্থাৎ রিস্টোর পয়েন্টের ব্যাপারে। সে এখন তার অফিসে যায়, যেখানে তার বস তাকে অনেক বকাঝকা করছিল, কারণ সে দলের নির্দেশ মানেনি, যার কারণে একজন বড় অপরাধী তার হাত থেকে পিছলে যায়। এমা তখন বলে, তোমার কথা শুনলেও কোনো লাভ হতো না, কারণ সেই মানুষটি মারা যাওয়ার আগে যাদেরকে মেরেছিল তাদের পুনরুদ্ধার যন্ত্রের সাথে নিজেও যন্ত্রটি ধ্বংস করে ফেলেছে। ধরা পড়লেও মৃত মানুষের স্মৃতি আর ফিরে পাওয়া যেত না, কারণ সে নিজের যন্ত্রটি ধ্বংস করে ফেলেছে। কিন্তু এই সময়ে তার বস ভেবেছিলেন যে এমা তাকে মিথ্যা বলছে। সে ইচ্ছাকৃতভাবে সেই লোকটিকে ছেড়ে দিয়েছে যাতে পুরো মামলাটি তার হাতে চলে যায় এবং যাতে করে সে নিজেই রিভার অফ লাইফকে খুঁজে পায় এবং তাদেরকে শিক্ষা দিতে পারে, কারণ এর পেছনে ব্যক্তিগত কারণও ছিল এমার। সে রিভার অফ লাইফ গ্যাংকে শেষ করে তার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, যারা তার স্বামীকে হত্যা করেছে। এই কারণেই তারা এমাকে এই মামলা থেকে সরিয়ে দেয় এবং তাকে একটি নতুন মামলা দেয়। এটি একটি দম্পতির হত্যা মামলাও ছিল। এমা সেই দম্পতিকে দেখে হতবাক হয়ে গিয়েছে, কারণ এতে যে লোকটি মারা যায় সে পুনরুদ্ধার ডিভাইসের উদ্ভাবক ছিল, অর্থাৎ ইনি সেই ব্যক্তি যিনি সেই যন্ত্র বানিয়েছিলেন মানুষের স্মৃতি সংরক্ষণের জন্য। কিন্তু তার স্ত্রীকে কে হত্যা করতে পারে সে এখানে তদন্ত শুরু করে, আর এই খুনের মামলার বদলে সে একটা নেকলেস পায় যেটা সে তুলে নেয়। এরপরে যখন সে মৃতদেহগুলি পরিদর্শন করতে থাকে তখন সে অনুভব করে যে লোকটির শরীরে কাটাছাটা করা খুব অদ্ভুতভাবে। হয়তো তার স্ত্রী তাকে হত্যা করেছে, হয়তো সে তাকে ঘৃণা করে। এর চেয়েও চমকপ্রদ ব্যাপার ছিল যে যিনি নিজেই রিস্টোরেশন ডিভাইসটি অর্থাৎ স্মৃতি পুনরুদ্ধারের জন্য নিজে তৈরি করেছিলেন, তার রিস্টোরেশন ডিভাইসে তেমন ডেটা ছিল না। বাকি তথ্য পেতে এমা এই রিস্টোরেশন পয়েন্টে যায়, যেখানে মানুষ পুনরুজ্জীবিত হয়েছিল এবং তাদের স্মৃতি তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এখানকার সিইও
এমাকে বলে যে আমাদের বিভাগ তোমাকে এই ক্ষেত্রে সব রকম সাহায্য করবে। এটি বলার পরে সে এমাকে তার সহকারীর সাথে পাঠান, যিনি এমাকে পুরো ইনস্টিটিউটটি ঘুরে দেখায়। এমা সেখানে দেখে কিভাবে তার দল একটি মৃত শিশুকে জীবিত করে ফেলে। এখানে একজন অভিভাবকও ছিলেন যিনি খুব কাঁদছিলেন। সহকারী তাকে বলে যে তার মেয়ে তার মেমোরি বারবার রিপিট করতো না, এ কারণে মেয়েকে জীবিত করা তার পক্ষে কঠিন হয়ে পড়ে। যাই হোক, এমা এখন সহকারীকে জিজ্ঞেস করে, দেখুন সে এই পুরো প্রোগ্রামটি করেছে, তাহলে এটা কিভাবে হতে পারে যে তার পুনরুদ্ধারের ডেটা নেই? উত্তরে সহকারী বলেন, হ্যাঁ তাদেরও তথ্য ছিল, কিন্তু তারপর কেউ আমাদের সিস্টেম হ্যাক করেছে এবং সেখান থেকে তাদের ডেটা মুছে ফেলেছে। শুধু তারাই নয়, তাদের সঙ্গে আরো অনেক মানুষ, এমনকি আমারও। তাই এখন আমিও মরতে ভয় পাচ্ছি। আর যেখানে ডেভিডের স্ত্রী মৃত্যুর ব্যাপার, আসলে এই প্রযুক্তিতে তার কোনো আগ্রহই ছিল না, সে কারণে সে কয়েক মাস ধরে তার ডেটা সংরক্ষণ করেনি। এই সব বলার পরে সে এমাকে অনুরোধ করে যে এটি আমাদের ইনস্টিটিউটের গোপনীয়তা, দয়া করে তাদের বাইরে কাউকে না বলার জন্য। এরপরে সে তাকে ডেটা রুমে রেখে চলে যায়। ডেটা চেক করার সময় এমা ভিক্টর নামে একজন ব্যক্তির সম্পর্কে জানতে পারে, যার সাথে ডেভিড ও তার পরিবারের যোগসূত্র ছিল। শুধু তাই নয়, রিভার অফ লাইফ নামের এই গ্যাংয়ের সঙ্গে তার যোগসূত্র ছিল, কিন্তু বিশেষ কোনো প্রমাণ না থাকায় পুলিশ তাকে ছেড়ে দেয়। এ মামলায় তার জড়িত থাকার সম্ভাবনা ছিল। এমা তার সমস্ত তথ্য নিয়ে বাড়িতে আসে এবং আরও কিছু গবেষণা করার পরে সে জানতে পারে সে হত্যার স্থান থেকে যে নেকলেসটি পেয়েছিল সেটি ভিক্টর নামের ওই ব্যক্তির ছিল। এটি একটি শক্ত প্রমাণ ছিল। সে তার থানায় এই খবর দেয় এবং ভিক্টরকে ধরতে এখান থেকে চলে যায়। সে যখন পার্কিং লটে পৌঁছায়, সে অবাক হয়ে দেখল যে এখানে কেউ তার জন্য অপেক্ষা করছে। এটা অন্য কেউ ছিল না, ছিল বিজ্ঞানী ডেভিড। হত্যা মামলাটি সে সমাধান করেছিল। আসলে কেউ ডেভিডের ঘুম ফিরিয়ে দিয়েছিল। এই ঘুম আবার জেগে উঠল। এমা বিষয়টি অবগত ছিল না, এজন্যই এমা হতবাক হয়ে গিয়েছে। সে তাকে থানায় নিয়ে যেতে বলে যাতে সে তার বক্তব্য রেকর্ড করতে পারে। জবাবে ডেভিড বলে, না, আমি পুলিশের সঙ্গে জড়াতে চাই না, আমার শুধু তোমার সাহায্য দরকার এমা, আমার বাসা থেকে খুব জরুরি কিছু দরকার। এমা বলে, তুমি আমার কাছে হেল্প চাইতে এলে কেন? জবাবে ডেভিড বলে, কারণ তুমি বিশ্বস্ত। তোমার বিভাগ আমার হত্যা মামলার সমাধান করতে চায় না, কারণ এতে তাদের বেসরকারীকরণ পরিকল্পনা ঝুঁকির মুখে পড়তে পারে। পরিকল্পনা অনুসারে সমস্ত ধনী লোকেরা খুব ভালোভাবে জীবনযাপন করছিল, কিন্তু দরিদ্র মানুষকে এমন জীবন থেকে দূরে রাখা হয়েছিল। এমা এই পরিকল্পনার অংশ ছিল না, এই কারণে এমা জানত না যে ডেভিড পুনরুদ্ধার হতে চলেছে। তবে এই কাজটি করেছে তার নিজস্ব বিভাগ। এমা এখন তাকে সাহায্য করতে প্রস্তুত। এই লোকেরা যখন পথে ছিল, ডেভিড এমাকে বলে যে তার স্মৃতি প্রায় চলে গেছে, আমার কাছে শুধু গত 6 মাসের তথ্য আছে, আর যদি তাকে তার পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে হয় তাহলে তার জীবনও ঝুঁকির মুখে পড়বে, যে কারণে সে শীঘ্রই মারা যাওয়ার আশঙ্কা করছে। যাই হোক, এখন এমা ভিক্টরের বাড়িতে পৌঁছেছে। তার সন্দেহ ছিল যে ভিক্টর ডেভিড এবং তার স্ত্রীকে হত্যা করেছে। বাড়ির ভিতরে যাওয়ার আগে সে ডেভিডকে তার গাড়িতে লক করে দেয়। এমা ভিতরে যাওয়ার আগে ডেভিড গাড়িতে একটি বার্তা পায়, যেখানে পুলিশ অফিসাররা এমাকে বাড়ির ভিতরে না যেতে বলছিল। সেখানে একজন খুনি আছে, তাই এমার একা যাওয়া তার জীবনকে বিপদে ফেলতে। এমাকে বাঁচাতে ডেভিড বেরিয়ে যেতে চেয়েছিল, এজন্য সে গাড়ির জরুরি লক খুঁজে বের করে। তারপর ভিক্টরের বাড়ির ভিতরে যায়, যেখানে সে গোপনে দেখল যে এমা ভিক্টরের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে, যার কারণে ভিক্টর তৎক্ষণাৎ আত্মসমর্পণ করে। এই সময় ভিক্টরের হাতেও ছিল অদ্ভুত এক যন্ত্র। সে এমাকে বলে যে যদি আমার সাথে খারাপ কিছু না ঘটে তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সততার সাথে প্রতিটি প্রশ্নের উত্তর দেব তোমাকে। সে বলল যে ডেভিডের স্ত্রী মারা যাওয়ার এবং মৃত্যুর পরে পুনরুদ্ধারের প্রক্রিয়াকে খুব ভয় পেয়েছিল। ডেভিড এই কথা শুনে রেগে গেল। সে ভিক্টরের দিকে বন্দুক তুলে এখানে ভিক্টরকে গুলি করার জন্য এগিয়ে যাচ্ছিল। তাকে জীবিত দেখে ভিক্টর তো অবাক। সে দ্রুত কথা বলতে শুরু করলো এবং বলল যে আমি ডেভিডের স্ত্রীকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু যখন আমি সেখানে পৌঁছলাম ডেভিড ততক্ষণে তার স্ত্রীকে মেরে ফেলেছে। এই কথা বলার সাথে সাথে সে আবার ডেভিডকে আক্রমণ, যা এমা থামানোর চেষ্টা। তাই তিনজনই নিচে পড়ে যায়, আর তাই সুযোগ পেয়ে ভিক্টর সেখান থেকে দৌড় দেয়। এমা তার পেছনে দৌড়ে অনুসরণ করতে থাকে এবং জঙ্গলে ছুটে যায়, কিন্তু এমার হাত থেকে সে পালিয়ে। এমা তাকে থামানোর জন্য একটা ফায়ার করে, কিন্তু কোনো লাভ হয়, সে অনেক দূরে চলে গেল। এই সময় এমার পা পিছলে পড়ে সে একটি পুকুরে পড়ে যায়। সে আটকে মারা যাওয়ার আগে ডেভিড তাকে বাঁচাতে এখানে চলে আসে। ভিক্টরের বাড়ির বাইরে পুরো পুলিশ বাহিনী ডেভিডকে ধরতে এসেছে। এমাকে বাঁচানোর পর ডেভিড তাকে বলে আমি প্রমিস করলাম পুলিশ চলে যাওয়ার পরে
আমি এই রাস্তার পিছনে তোমার সাথে দেখা করব। ডেভিড সেখান থেকে পালিয়ে যায়। অন্য যে পুলিশ অফিসার এখানে এসেছিল সে দেখলো এমার গাড়ির দরজা দুটি খোলা। সে এসব দেখে কিছুটা হয়রান হয়ে যায়। সে তদন্তে বসার আগেই এমা তার সামনে চলে আসে সুস্থ অবস্থা। সে পুলিশ অফিসারদেরকে সব ঠিক আছে এই সংকেত দিয়ে পুলিশদেরকেও ওখান থেকে পাঠিয়ে দেয়। এরপরে প্রতিশ্রুতি অনুযায়ী সে আবার ডেভিডের সাথে দেখা করতে এসেছিল। এই সময়ে ডেভিডের হাতে একই ডিভাইস ছিল যা আমরা ভিক্টরের হাতে দেখেছিলাম। এই ডিভাইস সম্পর্কে ডেভিড বলে যে এটি আমার ডিভাইস যা ভিক্টর আগে চুরি করেছিল। ডেভিড বলে যে এই ডিভাইসটি আমাদের প্রোগ্রামের অ্যাক্সেস কি। আমরা এটি 3টি ডুপ্লিকেট কপি তৈরি করেছিলাম। একটি সবসময় আমাদের সাথে থাকতো, দ্বিতীয়টি ছিল রিস্টোর পয়েন্টের সিইওর সাথে, আর তৃতীয়টি সবসময় লকারে রাখা হতো যাতে করে এটা কেউ চুরি করতে না পারে। এই 3টি কি দিয়ে এটি খুব সহজেই রিস্টোর পয়েন্ট প্রোগ্রামে অ্যাক্সেস করা যেত এবং আমার কি দিয়ে ভিক্টর এই প্রোগ্রামটি অ্যাক্সেস করে এবং এটিতে একটি ভাইরাস দিয়ে এই কারণে অনেক লোকের ব্যাকআপ রিস্টোর হতে পারেনি। সব শোনার পর এমা ডেভিডকে বলে যে তোমার স্ত্রী ভিক্টরের সাথে অনেকদিন ধরে যোগাযোগ করে আসছে। যদি ভিক্টর বিদ্রোহীদের সাথে থাকে তাহলে এটাও সম্ভব যে তোমার স্ত্রীও বিদ্রোহীদের সাথে ছিল, কারণ গত কয়েক মাস ধরে তারা তাদের তথ্য সংরক্ষণ করেনি। ডেভিড বলে যে এটাও সম্ভব হতে পারে। আমাদের এসব যাচাই বাছাই করার জন্য আমার বাড়িতে যাওয়া উচিত। আর এখানে এমা ডেভিডকে ডেভিডের বাসায় নিয়ে যায় আর বলে যে 15 মিনিটের মধ্যে আমার গাড়ির পিছনে একটা পুলিশ বাহিনী গাড়ি নিয়ে আসবে। আমাদের এই 15 মিনিটের মধ্যে সবকিছু করতে হবে। বাড়িতে অনুসন্ধান করতে গিয়ে এমা একটি ছবি পায় যা এমা তার কাছে রেখে দেয়। ডেভিড তার হোম সিস্টেম চেক করার সময় দেখে যে রিস্টোর পয়েন্ট প্রোগ্রাম অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে অনেকের স্মৃতি মুছে ফেলা হচ্ছে, যার মানে হলো যে আগামী সময়ে সব মানুষদেরকে বাঁচানো অনেক মুশকিল হয়ে যায়। আর এখানে একটা বক্স থেকে ডেভিড কিছু ইনজেকশন, কিছু ভিডিও এবং তার স্ত্রীর রেখে যাওয়ার রিস্টোর ডিভাইসও পেয়ে যায়, যেখান থেকে তার স্ত্রী ইতিমধ্যে তার সমস্ত ব্যাকআপ মুছে ফেলেছিল। এরপরে সে একটি স্টোরেজ খুলতে চেয়েছিল, যার জন্য সে একটি পেইন্টিং স্পর্শ করে এবং এটি হঠাৎ একটি কম্পিউটার স্ক্রিনে পরিণত হয়। কিন্তু খারাপ ব্যাপারটি হলো যে এখন তার লকারের পাসওয়ার্ড আর মনে নেই। ইতিমধ্যে বাইরে থেকে পুলিশ ভ্যানের শব্দ শোনা যায়। শব্দটি শোনার সাথে সাথে এমা এবং ডেভিড দুজনই পিছনের রাস্তা দিয়ে বাহিরে চলে যায়। এমা ডেভিডকে তার বাসায় নিয়ে যায়, যেখানে ডেভিড নিজেকে কিছু ইনজেকশন দেয় এবং এমাকে বলে আমার স্মৃতি পুনরুদ্ধার করার জন্য যে প্রোগ্রাম আছে সেখান থেকে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হবে এই ইনজেকশন ওই সাইড ইফেক্টগুলোকে বাধা দেওয়ার জন্য। এখানে এমা ডেভিডকে তার স্ত্রীর একটি ছবি দেয় যেখানে সে ভিক্টরের সাথে ছিল এবং এমা তাকে বলে সম্ভবত তোমার স্ত্রীর তার সাথে সম্পর্ক ছিল। সে এটি দেখে দুঃখ পেল, কারণ সে তার স্ত্রীকে অনেক ভালোবাসত। যাই হোক, এমা তার থানায় যায় এবং প্রোগ্রামে থাকা ভাইরাস সম্পর্কে সবাইকে জানায় এবং এখানে সে মর্মান্তিক খবর পেল যে তার বিভাগ ইতিমধ্যে এই ভাইরাস সম্পর্কে জানত। তাদের কোম্পানির তাদের ইনস্টিটিউটের যিনি সিইও ছিলেন তিনি ডেভিডকে আবার জীবিত করেছিল এবং তাও গোপনে, কারণ ডেভিড তার পুরনো বন্ধু ছিল। কিন্তু এখানে এমার অন্য যে কলিগ থাকে সেই সিইওকে বিশ্বাস করতে পারছিল না। সে ধারণা করছিল যে সিইও ডেভিডকে বাঁচিয়েছে যাতে সে তার প্রোগ্রাম সেকেন্ড টাইম ঠিক করতে পারে। এমা তাদেরকে বলে যে আমাদের লোকেদের বলা উচিত যে তাদের স্মৃতি হারিয়ে গেছে, কিন্তু এখানে তার কলিগ তা করতে নিষেধ করে। সেই সাথে সিইও নিজেও নিষেধাজ্ঞার জন্য সম্মতি দেয়। এজন্য এমা তাদের উভয়ের উপর ক্ষুব্ধ হয় এবং এটা বলে যে তুমি তোমার প্রাইভেটাইজেশন পরিকল্পনা সফল করতে অনেকের জীবন ঝুঁকির মধ্যে ফেলছো। এই কথা বলে সে উঠে তার বাড়িতে চলে যায়। সে এসে দেখে ডেভিড বেহুশ হয়ে পড়ে আছে। সে ডেভিডকে ইমার্জেন্সি ইনজেকশন দেয়। এর মধ্যেই তার কো ইন্সপেক্টর তার বাড়িতে আসে। সে ডেভিডকে নিতে এসেছিল এবং আমরা জানতে পারি যে সে ওই সিইওর সাথে হাত মিলিয়েছে। তাকে দেখার সাথে সাথে এমা ডেভিডকে লুকিয়ে রাখে। এখন তার কলিগ তাকে ডেভিড সম্পর্কে জিজ্ঞেস করলো। এমা বলে যে সে জানে না ডেভিড কোথায় আছে। তারপর ইন্সপেক্টর ডেভিডের স্ত্রীকে নিয়ে বাজে কথা বলতে শুরু করে। এটি শোনার সাথে সাথে ডেভিড প্রচন্ড রাগ হয়ে পুলিশ অফিসারের উপর হামলা করে দেয়, কিন্তু পুলিশ অফিসারটি তার চেয়ে বেশি শক্তিশালী ছিল এবং সে ডেভিডকে তার আয়ত্তে নিয়ে মাথা নিচে ঠেকিয়ে দিল। সে ডেভিডকে হত্যা করতেই যাচ্ছিল, কিন্তু তখনই এমা তাকে পেছন থেকে বাঁচানোর চেষ্টা করছিল। তাই সেই লোকটি ডেভিডকে ছেড়ে দেয় এবং এমাকে ধরে ফেলে। এখন সে এমাকে হত্যা করতেই যাচ্ছিল, কিন্তু ডেভিড তাকে মাথায় আঘাত করে এবং তাকে আহত করে। এরপর
এমা তাকে গুলি করে হত্যা করে। এমা একটি খুন করেছিল, তাই এখন তাকে পালিয়ে যেতে হল। এবার সাথে সাথে তার পার্কিংয়ে যায় এবং নিজের পুলিশের গাড়িটাকে অটো ড্রাইভিং মোডে দিয়ে ছেড়ে দেয়, কারণ ওই গাড়ির সাহায্যেই এমা কোথায় আছে সেই লোকেশনটা পুলিশ ট্র্যাক করত। এমা তার আরেকটি গাড়িতে বসে, যেখানে কোনো এআই সিস্টেম ছিল না এবং কখনো তাকে ট্র্যাক করা যায় না। আর সে ডেভিডকে দূরে কোথাও নিয়ে যায়। তার মিশন ছিল যে কোনোভাবে গিয়ে ভিক্টরকে ধরা, কারণ ভিক্টর হ্যাক করেছিল এবং প্রত্যেকের পুনরুদ্ধার পয়েন্ট মুছে ফেলেছিল এবং এইভাবে প্রত্যেকের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছিল। ভিক্টরকে খুঁজতে সে এমন একটা জায়গায় যায় যেখানে সবার ইনফরমেশন বেআইনিভাবে দেয়া হয়। এমা তাকে ভিক্টরের ছবি দেয় এবং তার অবস্থান খুঁজে বের করে। এই লোকদের কাছ থেকে একটি এমন ফোন নেয় যা ট্র্যাক করা সম্ভব না। এরা দুজন যখন লোকেশনে পৌঁছেছিল, তাদের ভিক্টরের এক আত্মীয়ের সাথে দেখা হয়েছিল। সে তাদের বলেছিল যে ভিক্টর 2 বছর আগেই এই জায়গা ছেড়ে চলে গেছে। সে তাদেরকে একটি পত্রিকা দেখিয়েছিল যেখানে তাদের দুজনেরই নিখোঁজ রিপোর্ট ছিল এবং তাদের ধরতে পুরস্কার রাখা হয়েছিল। এটা দেখে দুজনেই চিন্তায় পড়ে যায়। তাদের দেখে তেরেসা তাদেরকে বলে যে তারা তার বাড়িতে থাকতে পারে, কারণ সেখানে কোনো উন্নত ব্যবস্থা নেই এবং পুলিশ তাদের এখানে খুঁজে বের করতে পারবে না। তেরেসা তাদেরকে জানায় যে রিভার অফ লাইফ গ্রুপ যা মানুষকে হত্যা করত তার অস্তিত্ব নেই। এটি শুধু প্রচার করার জন্য, যাতে সবার চিন্তা ভাবনার মধ্যে অন্য কিছু না ঢুকে, যাতে সবাই এককেন্দ্রিক থাকে। তারা তাদের ব্যক্তিগত শত্রুতায় মানুষ হত্যা করছে এবং যারা তাদের স্মৃতিকে ধরে রাখে না, তাদের একটাই দৃষ্টিভঙ্গি থাকে যে এই সব কাজ অপ্রাকৃতিক এবং সেই দৃষ্টিকোণ থেকে দ্বিতীয়বার জীবিত হয়ে কোনো লাভ হয় না, কারণ যারা বেঁচে থাকে তারা বেশি দিন বাঁচে না। তাহলে কেন শুধু শুধু প্রাকৃতিক মৃত্যুকে মেনে নিচ্ছি না? তেরেসা বলে। এখানে ডেভিড একটি পিয়ানো দেখে যা সে চিনতে পারে এবং সে খুব ভালোভাবে প্লে করছিল। এমা যখন তাকে জিজ্ঞেস করলো যে সে এটি কোথা থেকে শিখেছে, ডেভিড বলে সে এর আগে কখনো পিয়ানো স্পর্শও করেনি। তাই এটি বোঝা যায় রিস্টোর পয়েন্টের যে সিইও নিজের প্রোগ্রামে কিছু পরিবর্তন নিয়ে আসে। সে মেমোরি ব্যাকআপের ভিতরে কিছু কোয়ালিটি সংযোগ করে দেয় এবং যখন একজন ব্যক্তি মারা যায় আবার জীবিত হয় এবং তার স্মৃতি ফিরিয়ে দেয়া হয়, তখন তার অনেক কিছু করার ক্ষমতা থাকে নতুন জিনিসের। এই প্রোগ্রামটি সাধারণ জনগণকে বলা হয় কারণ লোকেরা এর অনৈতিক সুবিধা নিতে পারে। যাই হোক, তখন এদের এখান থেকে যেতে হতো। তাই এমা তার গাড়িতে যায় এবং তার মেমোরি ব্যাকআপ চালু করে যাতে তার স্মৃতি সংরক্ষণ করা যায়, কিন্তু ডেভিড তাকে তা করতে নিষেধ করে এবং বলে যে তুমি যদি তোমার মেমোরি ব্যাকআপ চালু করো তবে পুলিশ আমাদেরকে ট্র্যাক করতে পারবে। এবার তাদের বিজ্ঞপ্তি খোঁজার জন্য বেরিয়ে পড়ার কথা ছিল, কিন্তু যাওয়ার আগে এমার মনে পড়ে যে সে ভিক্টরের যে ছবিটি স্ক্যান করেছিল সেটি ডেভিডের স্ত্রীর সাথে ছিল এবং সেই ছবিটি কয়েকদিন আগে তোলা ছিল। স্পষ্টতই এর মানে হলো যে তেরেসিয়া মিথ্যা বলেছে যে ভিক্টর 2 বছর আগে নাকি এই জায়গা ছেড়ে চলে গিয়েছে। কোনো সময় নষ্ট না করে সেখান থেকে তেরেসিয়ার কাছে চলে যায় আর তেরেসিয়াকে বন্দুক তাক করে সত্যিটা জিজ্ঞাসা করে। তেরেসিয়া এখানে কিছু বলে না, শুধু টিভিটা অন করে দেয়, যেখানে খবরে বলা হয়েছিল যে সিইওর সহকারীকে স্থায়ীভাবে হত্যা করা হয়েছে কারণ তার কাছে কোনো ডেটা ছিল না। এমা এটি শুনে কিছুটা আপসেট হয়ে গেল, কারণ এই খবরটি এখন জনসাধারণের মধ্যে ফাঁস হতে চলেছে। সে তেরেসিয়ার উপর থেকে বন্দুকটি সরিয়ে নিল এবং তার পিছনের একটি দরজা দিয়ে ভিতরে চলে গেল। তার পিছনে আমরা দেখি ডেভিড অনেক জোরে জোরে কাশি দিচ্ছিল। এটা তার মেমোরি ব্যাকআপের সাইড ইফেক্ট ছিল। তেরেসিয়া ডেভিডকে একটা আজব পানি পান করিয়ে দেয় যেটাতে তার মতিভ্রম হয় আর এভাবে তেরেসিয়া ডেভিডকে গান পয়েন্টে নিয়ে নেয়। ভিতরে এমা, যে ইতিমধ্যে ভিক্টরকে খুঁজে পেয়েছিল, তাকে বন্দুকের পয়েন্টে নিয়ে গিয়ে গ্রেপ্তার করে ফেলে। তাকে থানায় নিয়ে যাওয়ার আগে ভিক্টর এখনো দাবি করে যে তুমি যদি আমার সুষ্ঠু বিচার করো তাহলে আমি তোমাকে সব সত্য বলবো। এমা এখনো তার কথা শুনে না এবং তারপরে সে বলে যে রিভার অফ লাইফ নামে কোনো গ্যাং নেই যা মানুষকে হত্যা করে। এটা সিইও এর বানানো একটি অপপ্রচার যাতে অন্যরা মৃত্যুর ভয়ে তার পণ্য কিনে নেয়। ভিক্টরের কাছে প্রমাণও ছিল যা সে ডেভিডের স্ত্রীকে দিয়েছিল। এখন তারা কথা বলছিল। ঠিক তখন তেরেসিয়া ডেভিডকে বন্দুকের কাছে নিয়ে এমার সামনে চলে আসে। সে এমাকে বলে যে তুমি যদি ভিক্টরকে যেতে না দাও আমি ডেভিডকে হত্যা করব। এই কথা বলার সাথে সাথেই এমা বিভ্রান্ত হয়ে যায় এবং ভিক্টর ডিস্ট্র্যাক্ট হয়ে ওখান থেকে দৌড় দেয়। এমাও ওর পিছনে দৌড় দেয় আর ভিক্টরকে টিজার বন্দুকের সাহায্যে শুট করে এবং ভিক্টর বেহুশ হয়ে যায়। ভিক্টর বেহুশ হয়ে দৌড়ানো অবস্থায় একটি গাড়ির সাথে ধাক্কা খায়। এই অ্যাক্সিডেন্টের জন্য গাড়ির ড্রাইভার অজ্ঞান হয়ে যায়, কিন্তু গাড়ির
এআই সিস্টেম পুলিশকে এমার্জেন্সি কল দেয়। এর মানে এখন এমা, ডেভিড এবং ভিক্টরকে পুলিশ ট্র্যাক করে ফেলবে। এই কারণে এমা ভিক্টরের ব্যাকআপ ডিভাইসটিও চালু করে, যাতে অন্তত তারা এই ডেটা পায়। কিছুক্ষণ আগে সে যা কিছু বলেছিল সবকিছুই এই ডিভাইসে রেকর্ড করা হয়েছিল। দ্রুত ডেভিড এখানে আসে এবং ভিক্টরের মুখের কাছে ডিভাইসটি রাখে এবং তাদের উভয়ের উপর একটি অদ্ভুত ফেব্রিক রেখে দেয়। এটি একটি ব্লকার ছিল, যার কারণে তাদের সংকেত খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ পরে তারা জানতে পারে ভিক্টর মারা গেছে, কিন্তু ভালো জিনিস ছিল যে তারা ইতিমধ্যে ভিক্টরের সমস্ত ডেটা ব্যাকআপ করেছিল। তারা ভিক্টরের লাশ তাদের গাড়িতে রেখে এখান থেকে চলে যায়। পথিমধ্যে তারা দেখতে পায় পুলিশ তাদের পেছনে। এখানে ডেভিড এমাকে পরামর্শ দেয় যে আমাদের ভিক্টরকে পুনরুদ্ধার করা উচিত, যাতে সবাই সিইও এর ভুল বাস্তবতা জানতে পারে। কিন্তু এই সমস্ত কাজ ইনস্টিটিউটে করা হয় এবং পুলিশও ইনস্টিটিউটের সাথে মিলে আছে। তারপর ডেভিড বলে যে আমরা এই কাজটি বিশ্ববিদ্যালয়ে করতে পারি, যেখানে আমি এই প্রোগ্রামটিকে নিয়ে গবেষণা করেছি এবং এটিকে কাজ করার জন্য সক্ষম করেছি। বিশ্ববিদ্যালয়ে এখন ডেভিড এবং এমা ভিক্টরের পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করে। এই প্রক্রিয়া চলাকালীন এমা ডেভিডকে বলে, তুমি কি জানো যে এই সমস্ত কিছুর পিছনে তোমার সংস্থা জড়িত রয়েছে? তোমার কোম্পানি মানুষকে হত্যা করত, যাতে বাকিরা ভয় পেয়ে তোমার বানানো ডিভাইসটি কিনে নেয়। জবাবে ডেভিড বলে, ওহ, এমন হতে পারে না, সে বা তুমি নিশ্চয়ই কিছু ভুল বুঝেছ। হ্যাঁ, তবে এটা বিশ্বাস করতে হবে যে আমাদের কোম্পানি সেই হামলার পরও আরো বেশি সফল হয়েছে। এখন এমার সত্যটা জানার জন্য একটি পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনায় সে ডেভিডকেও আমন্ত্রণ জানালো এবং তার সিনিয়রকে এই পরিকল্পনায় যোগ দেওয়ার পরামর্শ দিল। কিন্তু সিনিয়র এমার পরিকল্পনা পছন্দ করেনি। সিনিয়রের কল শেষ হতেই এমা ডেভিডকে একটি রেজিস্ট্রেশন ডিভাইস দেয় এবং তাকে তার স্মৃতি পুনরুদ্ধার করতে বলে, যাতে করে ডেভিড সবকিছু ভুলে গেলে কোনো প্রমাণ যেন মুছে না যায়। যখন ডেভিড এইসব করছিল তখন ভিক্টরও জীবিত হয়ে গিয়েছিল। সে জীবিত হয়ে ফিরে আসার সাথে সাথে এই তথ্য রিয়েস্টোর ইনস্টিটিউটে পৌঁছে যায় যে বিশ্ববিদ্যালয়ে কিছু অস্বাভাবিক কার্যকলাপ চলছে। তারা এ বিষয়ে সিইওকেও জানায়, কিন্তু সিইও বিষয়টি উপেক্ষা করে। সিইও বলে, এটা হতে পারে যে বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্র আছে এবং তারা পরীক্ষা নিরীক্ষা করছে। এরপরে এমা ভিক্টরের কাছ থেকে সমস্ত তথ্য নেওয়া শুরু করে। ভিক্টর তাকে বলে যে সিইও আমাকে হত্যা করতে চায়নি, কারণ আমি এই সিস্টেমটি হ্যাক করেছি। সে আমাকে হত্যা করতে চেয়েছিল কারণ আমি এই সিস্টেম থেকে কিছু চুরি করেছিলাম। সে সন্ত্রাসীদের মানুষ হত্যার জন্য যে টাকা পাঠাতো তা আমি চুরি করে নিয়েছিলাম। তার কাছে অনেক ফাইলও ছিল এবং এই প্রমাণের কারণে সিইও ভিক্টরকে হত্যা করতে চেয়েছিল। যখন এমা সেই ফাইলগুলি সম্পর্কে জিজ্ঞাসা করে, সে তাকে বলে যে সে ইতিমধ্যেই সেই ফাইলগুলি ডেভিডের ওয়াইফকে দিয়ে দিয়েছিল, আর ডেভিড ওই ফাইলগুলি নিয়ে নিয়েছিল আর তার স্ত্রীকে হত্যা করেছিল। ভিক্টর সত্য বলছে। ডেভিড তার পুনরুদ্ধার ডিভাইস মুছে ফেলেছিল, যাতে এই সমস্ত ডেটা মুছে ফেলা এবং কেউ সত্য খুঁজে না পায়। এমনকি সে তার স্ত্রীকে হত্যা করেছিল এবং আত্মহত্যা করেছিল, কারণ সে জানতো যে কোম্পানির সিইও তার জীবন ফিরিয়ে আনবে। কিন্তু স্ত্রীর কাছে কোনো তথ্য উপাত্ত না থাকায় সে আর জীবিত হতে পারে না, আর তাই তার গোপন কথা গোপনই থেকে যায়। পুনরুদ্ধার মেমোরি প্রক্রিয়া একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সেই পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে ডেভিড ইতিমধ্যেই তার ইনজেকশন প্রস্তুত করছিল। যদি সে পরিকল্পনা না করে মারা যেত তবে সে এই ইনজেকশনগুলি প্রস্তুত করত। এটা ছিল ভিক্টরের কথা। ভিক্টর তাকে বলে যে সে পুরো সিস্টেমে ভাইরাস ছড়ায়নি। তার স্ত্রীকে হত্যা করার পর ডেভিড নিজেই সিস্টেমের অর্ধেকের বেশি ভাইরাস রেখেছে, যাতে সবকিছু স্বাভাবিক বলে মনে হয় এবং সমস্ত দোষ আমার কাঁধে চলে আসে। এই সব সত্য শোনার পর ডেভিড রেগে যায় এবং ভিক্টরকে আক্রমণ করতে চায়। সেখান থেকে এমা ভিক্টরকে সেভ করে ফেলে এবং এমা এখন একটি পুনরুদ্ধার ডিভাইস চালু করে এবং আমরা জানি যে এই পুনরুদ্ধার ডিভাইসটি ডেভিডের স্ত্রীর ছিল, যা সময়ের আগেই ভিক্টর চুরি করেছে। এমা তার পুলিশ বিভাগে গিয়ে এই সব বলার আগে তার সহকর্মী পুলিশ এখানে আসে, যাকে এমা হত্যা করেছিল। আর এখন পুনরুদ্ধার ইনস্টিটিউট তাকে আবার জীবিত করে ফেলে। সে এমার বন্দুক ছিনিয়ে নেয় এবং তাকে এবং ভিক্টরকে হত্যা করে, যাতে সমস্ত প্রমাণ মুছে ফেলা হয়, কারণ সে নিজেই ডেভিড এবং সিইও এর হয়ে কাজ করত। তাদের মৃত্যুর পর সিইও ডেভিডের বাড়িতে যায়, যেখানে সে সমস্ত প্রমাণ এবং ফাইল চুরি করতে এসেছিল। এই সবই ভিক্টর চুরি করে এবং ডেভিডের স্ত্রীকে দিয়েছিল। তারপর ডেভিড তখন তার স্ত্রীর কাছ থেকে এই ফাইলটি চুরি করেছিল এবং তার লকারে রেখেছে। সে এই ডেটাগুলি উঠিয়ে নেওয়ার আগেই পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয়। এখানে আমরা জানতে পারি যে ডেভিডের নিষেধ করা সত্ত্বেও এমা তার পুনরুদ্ধার ডিভাইসটি চালু করে রেখেছিল এবং এর কারণে যা ঘটেছিল
তা সব সংরক্ষণ হয়েছিল। এমার মৃত্যুর পরে যখন তারা অপরাধের দৃশ্যে পৌঁছেছিল, তারা এমার পুনরুদ্ধার ডিভাইস দিয়ে তাকে পুনরুজ্জীবিত করেছিল এবং সেই ডিভাইসের সাহায্যে তারা ডেভিড এবং সিইও এর বিরুদ্ধে সমস্ত প্রমাণ পেয়েছিল। সিইও কে কারাগারে পাঠানো হয়েছিল, কিন্তু ডেভিডের জেল হয়নি, কারণ তার ডেটা অনেক আগে থেকেই মুছে গিয়েছে। আর পরবর্তীতে যেটা পাওয়া গিয়েছিল তার সাহায্যে তারা এমন কোনো প্রমাণ পায়নি যে ডেভিড নিজেই তার স্ত্রীকে হত্যা করেছে। যাই হোক, এখানে আমাদের দেখানো হয় যে ডেভিড তার স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া করছিল, যেখানে এমা তার কাছে আসে এবং তাকে তার স্ত্রীর সমস্ত পুনরুদ্ধারের তথ্য দেয়, যাতে সে তাকে দেখতে পারে এবং বুঝতে পারে কিভাবে সে তার নির্দোষ স্ত্রীকে হত্যা করেছিল। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের বলা হয় যে পুনরুদ্ধার পয়েন্ট এখনো চলছে, যার নেতৃত্বে তেরেসিয়া, যে ভিক্টরের কাজিন ছিল, সে ভালোভাবেই এই কাজটি করছিল। এবং এই সব কিছুর সাথে সিনেমাটি এখানেই শেষ হয়।